আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষাটা কিছুদিন আগে হয়ে গেল তার 5ই জুন থার্ড শিফটে হওয়া সমস্ত জিকে প্রশ্নগুলোই আজকের এই ক্লাসে আমরা পড়ে নেব। আর তোমরা যারা সামনে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা দেবে বা যারা রেলের গ্রুপটির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা সকলেই কিন্তু পড়ে নিবা, এগুলো কিন্তু কাজে লাগবে। দেখো প্রথম প্রশ্ন কি এসেছিল যে নিম্নলিখিতদের মধ্যে কে 2025 সালে অন্য আধ্যাত্মিকা বিভাগে মরণোত্তর পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন? তাহলে মাথায় রাখবা লামা লোবজাং, কি বললাম, লামা লোবজাং, যিনি 2025 সালে অন্য আধ্যাত্মিকা বিভাগে মরণোত্তর পদ্মশ্রী পুরস্কারটা পেয়েছিলেন। বলছে 26শে মার্চ 2025 তারিখে ভারতীয় রিজার্ভ ব্যাংক কর্তৃক অষ্টম রাজ্য স্তরের সমন্বয় কমিটির সভাটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গ্যাংটকে। মাথায় রাখবে 26শে মার্চ 2025 তারিখে ভারতীয় রিজার্ভ ব্যাংক কর্তৃক অষ্টম রাজ্য স্তরের সমন্বয় কমিটির সভাটি গ্যাংটকে অনুষ্ঠিত হয়েছিল। তারপরে প্রশ্ন দেখো যে প্রান্তিক সম্প্রদায়ের জন্য পরিবেশগত ন্যায় বিচারের পক্ষে সমর্থনের জন্য 2025 সালের টাইম আর্থ অ্যাওয়ার্ডে নিম্নলিখিত কাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল? মাথায় রাখবে ক্যাথরিন কোলম্যান ফুলকে। কি বললাম? ক্যাথরিন কোলম্যান ফুলকে তোমার এই প্রান্তিক সম্প্রদায়ের জন্য পরিবেশগত ন্যায় বিচারের পক্ষে সমর্থন করার জন্য আর কি 2025 সালে টাইম আর্থ অ্যাওয়ার্ডে আর কি ভূষিত করা হয়েছে তোমার এই ক্যাথরিন কোলম্যান ফুলকে। বলছে 2024-25 অর্থ বছরে ভারতীয় রেলের জন্য বরাদ্দকৃত মূলধনের ব্যয় কত ছিল? মাথায় রাখবে 2.62 লক্ষ কোটি টাকা। কি বললাম? 2024-25 অর্থ বছরে ভারতীয় রেলের জন্য বরাদ্দকৃত মূলধনের ব্যয় ছিল 2.62 লক্ষ কোটি টাকা। দেখো পরের প্রশ্ন যে উইন্ডোজ O7 এর ফাইল এক্সপ্লোরারে ফাইল নির্বাচন করার পর ডিলেট কি টিপলে কি হবে? তা ডিলেট কি টিপলে কি হবে? ফাইলটি রিসাইকেল বিনে পৌঁছে যাবে, তাই না? অপশন 4 এখানে সঠিক উত্তর। বলছে হিন্দু স্বরাজ বইটি কে লিখেছিলেন যেখানে অহিংস প্রতিরোধ এবং স্বশাসনের নীতিগুলি তুলে ধরা হয়েছে? বুঝতেই পারছো যে অহিংস প্রতিরোধ, অহিংসা, তাহলে এখানে তুমি সঠিক উত্তর কি বলবা? যে মহাত্মা গান্ধী হয়ে যাচ্ছে সঠিক উত্তর, যিনি হিন্দু স্বরাজ বইটি লিখেছিলেন। বলছে কম্পিউটার সিস্টেমের কোল্ড বুট এবং ওয়ার্ম বুট এর মধ্যে মৌলিক পার্থক্য কী? তা মাথায় রাখবে যে কোল্ড বুট আর এই ওয়ার্ম বুট এর পার্থক্য হচ্ছে একটি কোল্ড বুট অপারেটিং সিস্টেমকে পাওয়ার অফ অবস্থা থেকে রিস্টার্ট করতে পারে, অন্যদিকে একটি ওয়ার্ম বুট এটিকে চলমান অবস্থা থেকে রিস্টার্ট করতে পারে। অপশান 2 এখানে সঠিক উত্তর। বলছি দেখো প্রান্তিক সম্প্রদায়ের জন্য, দেখো এই প্রশ্নটা মানে রিপিট হয়ে গেছে, ঠিক আছে ছেড়ে দিলাম। চলে আসি পরের প্রশ্নে যে ভারত সরকারের উপজাতি সম্প্রদায়ের জন্য শিক্ষামূলক উদ্যোগ একলব্য মডেল আবাসিক বিদ্যালয়, এটা কোন সালে চালু করা হয়? ভালো করে শোনো। বলছে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়টা কত সালে চালু করা হয়েছিল? 1997 থেকে 98। মাথায় রাখবে অপশান 4 এখানে সঠিক উত্তর। বলছে দেখো এক্সিওম মিশন 4, কি বললাম? এক্সিওম মিশন 4-এ অংশ হিসাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভ্রমণকারী প্রথম ভারতীয় মহাকাশচারী কে হবেন? শুভাংশু শুক্লা। কি বললাম? শুভাংশু শুক্লা, যিনি এক্সিওম মিশন 4-এর অংশ হিসাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভ্রমণকারী প্রথম ভারতীয় মহাকাশচারী হতে চলেছেন। বলছে 2025 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত 18তম প্রবাসী ভারতীয় দিবস এই সম্মেলনটার থিম কী ছিল? তা মাথায় রাখবে সঠিক উত্তর অপশান 4, যে উন্নত ভারতে প্রবাসীদের অবদান। কি বললাম? 2025 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত 18তম প্রবাসী ভারতীয় দিবসের থিমটা ছিল উন্নত ভারতে প্রবাসীদের অবদান। বলছে ভারতের মূল ভূখণ্ডে কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? সঠিক উত্তর কী হবে? গুজরাট। মাথায় রাখবে ভারতের মূল ভূখণ্ডে গুজরাট রাজ্যেই হচ্ছে তোমার হচ্ছে দীর্ঘতম উপকূল রেখাটা রয়েছে। অপশান 3 এখানে সঠিক উত্তর। বলছে দেখো যে ভবানী পাঠক এবং দেবী চৌধুরী রানী নিম্নলিখিত কোনটির সাথে যুক্ত বিখ্যাত নেত্রী ছিলেন? বলো, এগুলো দেখে বলো সঠিক উত্তর কী হবে? যে ফকির ও সন্ন্যাসী বিপ্লবের সঙ্গেই যুক্ত ছিলেন ভবানী পাঠক এবং দেবী চৌধুরী রানী। বলছে 2025 সালের চাকরির ভবিষ্যৎ প্রতিবেদন অনুসারে 2030 সালের মধ্যে ব্যবসার জন্য সবচেয়ে রূপান্তরকারী প্রবণতা হিসাবে নিচের কোনটিকে চিহ্নিত করা হয়েছে? সেটা হচ্ছে ডিজিটাল অ্যাক্সেস সম্প্রসারণ। অপশান 4 আমাদের সঠিক উত্তর, যে 2025 সালের চাকরির ভবিষ্যৎ প্রতিবেদন অনুসারে 2030 সালের মধ্যে ব্যবসার জন্য সবচেয়ে রূপান্তরকারী প্রবণতা হিসাবে তোমার এই ডিজিটাল অ্যাক্সেস সম্প্রসারণ এটাকেই চিহ্নিত করা হয়েছে। বলছে পরের প্রশ্ন যে ভারতে 10,000 হেক্টরের বেশি চাষযোগ্য কমান্ড এরিয়া সহ সেচ প্রকল্পকে নিম্নলিখিত কী হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়? সেটা হচ্ছে প্রধান প্রকল্প। মাথায় রাখবে অপশান 4 আমাদের সঠিক উত্তর, প্রধান প্রকল্পের মধ্যেই পড়ছে।
বলছে ভারতের কোন অঞ্চলটি শোলা বনের জন্য পরিচিত বলো? ভারতের কোন অঞ্চলটি শোলা বনের জন্য পরিচিত? মাথায় রাখবা পশ্চিম ঘাট। কি বললাম? পশ্চিম ঘাট অঞ্চলটি শোলা বনের জন্যই পরিচিত। বলছে 1 দশক ধরে অবৈজ্ঞানিক খনির উপর নিষেধাজ্ঞা জারি করার পর 2025 সালে কোন ভারতীয় রাজ্য বৈজ্ঞানিক কয়লা খনির তোমার হচ্ছে কাজ করা শুরু করেছে? সেটা কোন রাজ্য? মেঘালয়। কি বললাম? 1 দশক ধরে অবৈজ্ঞানিক খনির ওপর নিষেধাজ্ঞা জারি করার পর 2025 সালে তোমার এই মেঘালয় রাজ্য বৈজ্ঞানিকভাবে কয়লা খনি এর ওপরে কাজ করা শুরু করেছে। ঠিক আছে? বলছে ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কিত নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? 1 নম্বরে বলছে যে 1885 সালে অ্যালান অক্টোবিয়ান হিউমের দ্বারা আইএনসি বলে তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটা প্রতিষ্ঠা হয়েছিল। এটা কি ঠিক? অবশ্যই ঠিক। দেখো, কংগ্রেসের প্রথম অধিবেশন পুনেতে দেখা মাত্র তুমি বলে দেবে এটা ভুল, কারণ কংগ্রেসের প্রথম অধিবেশন পুনেতে হয় না, বোম্বেতে হয়। তার মানে শুধুমাত্র তুমি বলবা যে এক সত্য, তাই না বস? চলে আসি পরের প্রশ্নে যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকার লঙ্ঘনকারী আইনগুলিকে স্পষ্টভাবে বাতিল করার কথা বলা হয়েছে? সেটা হচ্ছে ধারা 13। মাথায় রাখবে 13 নং ধারায় মৌলিক অধিকার লঙ্ঘনকারী আইনগুলিকে স্পষ্টভাবে বাতিল করার জন্য ঘোষণা করা হয়েছে। বলছে দেখো, কম্পিউটারে চলমান থাকাকালীন অস্থায়ীভাবে তথ্য সংরক্ষণের জন্য কোন ধরনের মেমোরি ব্যবহার করা হয়? তা সঠিক উত্তর র্যাম হবে। মাথায় রাখবে কম্পিউটার চলমান থাকাকালীন অস্থায়ীভাবে তথ্য সংরক্ষণের জন্য তোমার এই যে ধরনের মেমোরি ব্যবহার করা হয় সেটা হচ্ছে র্যাম। বলছে নভেম্বর 2024 সালে মোদির কোন দেশের সফর 17 বছরের মধ্যে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রীর সফর ছিল? তা সেটা হচ্ছে নাইজেরিয়া। মাথায় রাখবে নভেম্বর 2024 সালে মোদির এই নাইজেরিয়া দেশের সফরটা ছিল ভারতের 17 বছরের মধ্যে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রীর একটা সফর, যেটা নরেন্দ্র মোদী করেছেন। দেখো তারপরে কি বলছে যে ভারতে প্রবেশের আগে শকরা কোন উপজাতি গোষ্ঠীর কাছে পরাজিত হয়েছিল? মাথায় রাখবে ইউএহচিস। অপশন 2 কিন্তু সঠিক উত্তর নিয়েছে। অনেক জায়গায় পার্থিয়ান হবে, পার্থিয়ান দেখাচ্ছে, কিন্তু তোমার হচ্ছে যে অ্যান্সার কিতে তোমাদের যেটা উত্তর নিয়েছে টিসিএস, আমি সেটাই বলছি, ইউএহচিস হবে। ঠিক আছে? অপশন 2 এখানে সঠিক উত্তর। যেগুলো টিসিএস অ্যান্সার নিয়েছে অ্যান্সার কিতে যেটা অ্যান্সার হয়েছে সেইগুলোই আমি বলছি। ঠিক আছে? 2-1টা প্রশ্ন আমি দেখলাম, ওরা কিন্তু দুটোর মধ্যে যেটা কনফিউশন সৃষ্টি হয় তার মধ্যে দুটোর মধ্যে যেটা নিয়েছে আমি কিন্তু সেগুলোই বলছি। বিষয়টা বুঝতে পার, তুমি সেই অনুযায়ী কিন্তু পড়ে নিবা। দেখো, বলছে গুপ্ত সাম্রাজ্যের শাসক হিসাবে প্রথম চন্দ্রগুপ্তের উত্তরসূরি কে ছিলেন? সঠিক উত্তর কি? সমুদ্রগুপ্ত হয়ে যাবে, তাই না? তোমার যে প্রথম চন্দ্রগুপ্তের উত্তরসূরি কে? সমুদ্রগুপ্ত, তোমরা জানো কি? দেখো পরের প্রশ্ন যে প্রত্যেকটি রাজ্যে পৌর নির্বাচন পরিচালনার জন্য 1992 সালের এই 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছিল? সেটা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। অপশন 3 আমাদের এখানে সঠিক উত্তর। বলছে 2025 সালের মার্চ মাসে ভারত সরকার অতিরিক্ত ব্যয়ের জন্য সংসদীয় অনুমোদন চেয়েছিল। তা সুবিধাবঞ্চিত এলাকায় নেটওয়ার্ক আপগ্রেড করার জন্য কোন খাতে তহবিল বরাদ্দ করা হয়েছিল? নেটওয়ার্কের সম্পর্কিত একটা কমন সেন্স দিয়ে তুমি অ্যান্সার করতে গেলেও কিন্তু বলে ফেলবা যে টেলিযোগাযোগ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, তাই না? বলছে দেখো, স্ট্যান্ডার্ড ASCII এই কোড ব্যবহার করে কতগুলো অনন্য অক্ষর উপস্থাপন করা যেতে পারে? 128টি। কতগুলো? 128টি। মাথায় রাখবে। চলে আসি পরের প্রশ্ন। বলছে কোন লেখক বালুতা রচনা করেছিলেন, যা মারাঠি ভাষার অগ্রণী দলিত আত্মজীবনীমূলক রচনা হিসেবে স্বীকৃত? তা সেটা হচ্ছে মাথায় রাখবা দয়া পাওয়ার। অপশন 3 এখানে সঠিক উত্তর, দয়া পাওয়ার, যিনি বালুতা রচনা করেছিলেন মারাঠি ভাষায়। ঠিক আছে? বলছে ভারতমালা পরিযোজনের অধীনে, দেখো ভারতমালা পরিযোজনের অধীনে সীমান্ত ও আন্তর্জাতিক যোগাযোগ উন্নত করার জন্য কত কিলোমিটার রাস্তা উন্নয়নের পরিকল্পনা করা হয়েছে? 2000 কিলোমিটার। অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে ভারতের দারিদ্র্যের হার সম্পর্কিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার 2024 সালের প্রতিবেদন অনুসারে জাতীয় দারিদ্র্যের আনুমানিক হার কত ছিল? মাথায় রাখবে অপশন 2 সঠিক উত্তর, যে 4.00% থেকে 4.5% হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? বলছে ডিএনএ প্রসঙ্গে পরিপূরক শব্দটি নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যকে বোঝায়? কি হবে বস? তো এখানে মাথায় রাখবে যে এই যে পরিপূরক শব্দটি, ডিএনএর প্রসঙ্গে পরিপূরক শব্দটি বেস স্পেসিফিকেশনের উপর ভিত্তি করে হাইড্রোজেন বন্ধনের বিভবটাকেই বোঝাচ্ছে। অপশন 4 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো
পেটের অতিরিক্ত অ্যাসিড নিরপেক্ষ করার জন্য আপনি নিম্নলিখিত কোন খাবারের পরামর্শ দেবেন? কি বলবা যে গ্যাস হলে, অ্যাসিডিটি বেড়ে গেলে কি হবে? বেকিং সোডা, ক্ষারের প্রয়োজন আমাদের, তাই না? অপশন 1 আমাদের সঠিক উত্তর, বেকিং সোডা। বলছে দেখো যে পঞ্চম তপশিলের অধীনে তপশিলি অঞ্চলে গভর্নরের প্রতিবিধান নিম্নলিখিত কোনটি নিষিদ্ধ বা সীমাবদ্ধ করতে পারে? সেটা হচ্ছে জমি হস্তান্তর। অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে যদি আপনি একটি নতুন সংস্করণে তৈরি একটি এমএস পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় পুরনো সংস্করণে খোলার চেষ্টা করেন তবে কি ঘটবে? ভালো করে বোঝো। বলছে যদি আপনি একটি নতুন সংস্করণে তৈরি একটি এমএস পাওয়ার পয়েন্ট উপস্থাপনা যেটা পুরনো সংস্করণে যদি খোলার চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে কি ঘটবে? সেক্ষেত্রে ফাইলটি সীমিত বৈশিষ্ট্য সহ সামঞ্জস্য মোডে খুলবে। অপশন 4 এখানে সঠিক উত্তর। বলছে বাঙালি কবি, দেখো বাঙালি কবি জীবনানন্দ দাশকে কোন জনপ্রিয় উপাধিতে উল্লেখ করা হয়? সঠিক উত্তর কি হবে? যে রূপসী বাংলার কবি। জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবিও বলা হয়। অপশন 2 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো ওয়াকফ আইন 2025-এ ওয়াকফ বোর্ডের গঠনে আর কি কোন উল্লেখযোগ্য পরিবর্তন আনে? মাথায় রাখবে সেটা হচ্ছে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তি। অপশন 3 আমাদের সঠিক উত্তর। দেখো কি বলছে ভালো করে বোঝো। বলছে ওয়াকফ আইন 2025-এ ওয়াকফ বোর্ডের গঠনে কোন উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়? সেটা হচ্ছে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তি করা হয়। এই পরিবর্তনটাই কি আর কি আনা হয়। বুঝতে পারছো তো? চলো পরের প্রশ্ন কি এসেছিল যে ভারতের জনসংখ্যার ইতিহাসের কোন সময়কালকে মৃত্যুর হার তীব্র হ্রাস পেয়েছিল এবং ক্রমাগত উচ্চ প্রজনন হার হয়েছিল আর কি? এটা লক্ষ্য করা গিয়েছে কোন জনসংখ্যার ইতিহাসে? সেটা হচ্ছে তৃতীয় পর্যায় 1951 থেকে 81। সময়কালটা 1951 থেকে 81। অপশন 3 আমাদের সঠিক উত্তর। বলছে ভারতে মানবাধিকার সুরক্ষা আইন কবে পাশ হয় বলে ফেলো? মানবাধিকার সুরক্ষা আইন দাদা 1993 সালে পাশ হয়েছিল। অপশন 4 আমাদের সঠিক উত্তর। বলছে ভারতের প্রথম আদিবাসী সিএআরটি থেরাপি এবং হিমোফিলিয়ার জন্য জিন থেরাপি যা 2025 সালের জানুয়ারিতে সপ্তম PM স্টিয়ার সভায় আলোচিত হয়েছিল, তা কোন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা উপস্থাপন করেছিল এটি? তা মাথায় রাখবে সেটা হচ্ছে IIT বোম্বে এবং সেন্ট জনস হাসপাতাল বেঙ্গালুরু। অপশন 3 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো যে কোন সমালোচনা সংসদীয় ব্যবস্থার ক্ষমতা পৃথকীকরণের নীতি থেকে বিচ্যুতি তুলে ধরে? সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর উপর রাষ্ট্রপতির সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে সেইটা। অপশন 4 এখানে সঠিক উত্তর। দেখো পরের প্রশ্নটা বলছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 2023-24 সালের মধ্যে কতগুলি বাড়ি তৈরির কত টাকার মধ্যে আর কি, গুলি নয়, কত টাকার মধ্যে বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল? সেটা হচ্ছে 1.89 কোটি টাকার মধ্যে। অপশন 4 এখানে সঠিক উত্তর। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু তুমি অবশ্যই পড়ে নিবা যারা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা দিবা। সামনের মাসে তোমাদের এক্সাম শুরু হয়ে যাচ্ছে। তোমাদের মোটামুটি 48টা শিফট, আমি প্রতিদিন পার ডে 2টো করে শিফট, একটা সন্ধ্যে 6টা আর একটা রাত 9টায়, প্রতিদিন 2টো করে শিফট করিয়ে দেবো। 24 দিনের মধ্যে তোমাদের 48টা শিফট কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই কিন্তু পরীক্ষা দেওয়ার আগে এগুলো পড়ে নিবা। আর যারা রেলের গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরাও কিন্তু পড়বা, অবশ্যই পড়বা, কারণ তোমাদেরও মাথায় রেখো 20টা নাম্বার রয়েছে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে, যার মধ্যে 10 থেকে 12টা থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, আর এই তথ্যগুলো না ঘুরিয়ে ফিরিয়ে আবার দেখবা তোমাদের সময় দেবে। তুমি মনে করো না যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পুরনো হয়ে যাচ্ছে, কখনোই পুরনো হয়ে যাচ্ছে না। তুমি দেখো এখানে কিছু কিছু প্রশ্ন এসেছে 2019 সাল সম্পর্কিত, 2021 সাল, 22 সাল সম্পর্কিত। বিষয়টা বুঝতে পারছো? তাহলে তুমি 25 তোমাদের মোটামুটি পরীক্ষাটা যারা গ্রুপ ডির পরীক্ষা দিবা 2026 সালের মার্চের দিকে, ফেব্রুয়ারি কি মার্চের দিকে হওয়ার সম্ভাবনা একটা রয়েছে। ঠিক আছে, মানে যা TCS যে তো পরীক্ষা নাই, এবার ওদের যে SSC যে পরীক্ষাগুলো হচ্ছে সেই শিডিউল আমরা দেখে বুঝতে পারছি যে মোটামুটি 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারি আগে কোনো ফাঁকা নেই। বিষয়টা বুঝতে পারছো? সেই জন্য ভালো করে পড়তে থাকো। মোটামুটি তুমি চেষ্টা করো যে এখনই এই মাসের মধ্যে, জুলাই মাসের মধ্যে সব কমপ্লিট করে বাকি মাসগুলো পড়ে রিভিশন করবা, আর এদিকে তুমি পার ডে 1 থেকে 2টো করে ফুল মক টেস্ট দিবা, তাহলে কিন্তু ভীষণ কাজ হবে। ঠিক আছে, সবাই ভালো করে পড়বে। রাখছি, জয় হিন্দ।